ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে রাত ৯টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। আজকে শোনাবো অবাঞ্ছিত অতিথি, রচনায় ইস্তিয়াক হাসান। এক সিঙ্গাপুরিয়ান কিন্ডারগার্টেন শিক্ষিকার জীবনের অভিজ্ঞতা শুনব এবার আমরা। প্রহর যে ফ্ল্যাটেটাতে আমরা থাকতাম সেখানে বেশ কয়েকবার এক অশরীরীর সঙ্গে দেখা হয় আমার। গোড়ার দিকে ওটা রীতিমতো আতঙ্কিত করে ফেলে আমাকে, তবে পরে অবশ্য আর ওটাকে খুব একটা কেয়ার করিনি। প্রথম এর উপস্থিত ফাঁস হয় আমার কাছে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছি। মাঝারি আকারের একটা বাসায় থাকতাম আমরা। ভিতরের কামরা আর ডাইনিং রুমটা থেকে হল রুমটা আলাদা করা। আমার ছোট বোনেরও তখন লেভেল পরীক্ষার বেশি বাকি নেই। দুজনেই ডাইনিং রুমে পড়তাম। একদিনের ঘটনা, রাত প্রায় 1টা পর্যন্ত পড়ালেখা আর গল্পগুজবে মশগুল থাকলাম আমরা। আমাদের ব্লকের সামনেই একটা সরু রাস্তা আর পিছনে একটা কার পার্কিং, কাজেই মাঝে মাঝে গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে। এছাড়া রাতটা মোটামুটি শুনশানই বলা চলে। পড়ালেখা শেষ করতে করতে দেখা গেল টেবিল মোটামুটি বইপত্র আর অন্য সব জিনিসের পাহাড় জমে গেছে। সাধারণত আমার বোনই বেশি তৎপর। দেখা যায় আমাদের চারপাশে জমা হওয়া জিনিসগুলো ওই পরিষ্কার করেছে। কিন্তু এই রাতে দুজনেই এতটা ক্লান্ত হয়ে পড়লাম যে বইপত্র টেবিলের উপর রেখে যে যা শোবার ঘরটায় থাকি সেটায় চলে গেলাম। ভোর 5টার দিকে ঘুম ভেঙে গেল আমার। মনে হলো হলরুমে একটা শব্দ শুনছি, তবে ঘরের কেউ শব্দটা করছে ভেবে আবার ঘুমিয়ে পড়লাম। সকাল 6টার দিকে বিছানা থেকে উঠলাম। শুরুতে কিছু টের পেলাম না, কিন্তু একটু পরেই আমার বোন বলল, ধন্যবাদ, যাক জীবনে অন্তত একবার আমার অপেক্ষায় না থেকে জিনিসপত্রগুলো গোছগাছ করে ফেলেছ তুমি। সে কি বলছে ঠিক বুঝতে পারলাম না। যখন তার কথার মানে জানতে চাইলাম তখন ডাইনিং রুমের খালি টেবিলটা দেখিয়ে দিল। একবার ভাবলাম প্রশংসাটা হজম করে ফেলল, তারপরে কৌতূহল জাগলো, তাহলে কাজটা করলো কে? পরে আব্বু ঘুম থেকে উঠলে জানতে চাইলাম তারা কেউ করেছে কিনা, তবে যা ভেবেছিলাম তাই, তারাও বইগুলো সরায়নি। পরে বুঝতে পেরেছিলাম এর মাধ্যমে রহস্যময় ঘটনাগুলি শুরু হলো কেবল। কিছুদিন পরের কথা, এক রাতে আব্বু, আম্মু আর বোন সহ বাড়ি ফিরছি। এই সময়ে উপরে আমাদের ফ্ল্যাটের দিকে দৃষ্টি গেল। জানালার গ্রিলের ফাঁক দিয়ে কালো লম্বা একটা ছায়াকে তাকিয়ে থাকতে দেখলাম। মাথার উপরে হাত জোড়া, গ্রিল ধরে রেখেছে। বোনের দিকে তাকিয়ে বললাম, সম্ভবত ভাইয়া বাসায় আছে, আমাদের দেখছে সে। কিন্তু আমার বোন উপরে তাকিয়ে বলল, আমি তো কিছুই দেখছি না। কিন্তু আমি তাকিয়ে ঠিকই তাকে দেখতে পেলাম। এটা বলতেই আম্মু বলে উঠলেন, আজে বাজে কথা বলো না, আলো না জ্বেলে রান্নাঘরের জানলায় কেন তোমার ভাই দাঁড়িয়ে থাকবে? যখন বাসায় পৌঁছালাম সেখানে কাউকে দেখতে পেলাম না। প্রতিটি কামরা খুঁজে দেখলাম, আমি আর আমার বোন যদি ভাইয়া লুকিয়ে আমাদের সঙ্গে মজা করার চেষ্টা করে এই ভেবে। সে বাসায় ফিরল বেশ রাত করে। কোথায় গিয়েছিল জিজ্ঞেস করলে বলল কয়েকজন বন্ধুর সঙ্গে বের হয়েছিল। কয়েকদিন বাদে তার বন্ধুদের জিজ্ঞেস করে জানতে পারি ঠিকই বলেছে ও। আরেকদিনের কথা, বাসায় আমি একা। ফ্ল্যাটের মাঝখানে ডিভাইডারের দেরাজ পরিষ্কার করতে লাগলাম। হঠাৎ কোনো কারণ ছাড়াই মনে হলো কি যেন আমাকে দেখছে। কারণে জানি না, উপরে তাকালাম। জায়গা মতোই তাকিয়েছি, কারণ মুহূর্তের জন্য ওটাকে দেখলাম। ডিভাইডারটার উপর থেকে আমাদের দিকে তাকিয়ে আছে একটা গাঢ় ছায়া। চেঁচিয়ে উঠলাম। সঙ্গে সঙ্গে শোবার ঘরের দরজা দিয়ে ছুটে অদৃশ্য হলো ওটা, যেন আমাকে ভয় পেয়েছে। এখানে আর এক মুহূর্ত অপেক্ষা না করে পাশের বাসায় চলে এলাম। ফিরলাম বাড়ির অন্যরা আসার পর। ঘটনাটি খুলে বলতেই আমাকে নিয়ে রীতিমতো হাসাহাসি শুরু করলো তারা। বলল সবই নাকি আমার উর্বর মস্তিষ্কের কল্পনা।
তবে তাদের ধারণা পাল্টালো যখন আমার খালাতো বোন মালয়েশিয়ায় থাকা তার এক বান্ধবীকে নিয়ে আমাদের বাসায় এলো। তার বান্ধবীটি একজন সাইকিক, আর এসেই বললেন এই বাড়িতে একটা অশরীরী আছে। অথচ তাকে আমার অভিজ্ঞতাগুলো বলিনি আমরা কেউই। বললেন এখন ওটাকে দেখেছেন তিনি, হল রুমের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে। অবশ্য আমাদের চোখে কিছুই নজরে এলো না। তারপর জানতে চাইলেন আমরা এমন কোনো নারীকে চিনতাম কিনা যিনি বেঁচে থাকা অবস্থায় সব সময় সাদা কাপড় পরতেন। শুরুতে ভাবলাম আব্বুর ফুপুর কথা বলছেন। যখন আব্বুর বয়স কম ছিল তখন তিনিই তার দেখাশোনা করতেন, কিন্তু তখনই জানা গেল বাবার ফুপু কখনোই সবসময় সাদা কাপড় পরতেন না। কাজেই রহস্যময় অশরীরী পরিচয় বের করা গেল। খালাতো বোনের বান্ধবীটি জানালেন আত্মাটা হল ঘরের অপর কোণায় দাঁড়িয়ে আছে, তবে সে সামনে আসতে নারাজ। পাছে আবার তিনি ওটাকে চলে যেতে বলেন। তবে এটাও বললেন আত্মাটা খারাপ স্বভাবের না, আর ওটা আমাদের কোনো ক্ষতি করবে না। কিন্তু কে চায় বাড়িতে একটা আত্মা পুষতে? তা সে ভালো হোক কি মন্দ। তবে এটা ঠিক, যতদিন ওই বাড়িতে ছিলাম সে আসলেই তেমন কোনো ঝামেলা করেনি। আমি ওটাকে দেখেছি সবচেয়ে বেশি। তবে ধীরে ধীরে বাড়ির অন্য সদস্যরাও অশরীরটার অস্তিত্ব টের পেতে শুরু করলো, কারণ তাকে নিয়ে তাদেরও কিছু অভিজ্ঞতা হয়। এক রাতে কিচেনের দিকে মুখ করে পড়েছিল আমার বোন। বাড়ির বাকিরা তখন ঘুমিয়ে কাঁদা। এই সময় সবাই কি যেন তার নাম ধরে ডাকছে, সেটা খুব চাপা গলায়। যদিও সে নিশ্চিত ডাকটা শুনেছে। তারপরে এই বলে নিজেকে বোঝালো এটা নিশ্চয়ই তার কল্পনা। আবার পড়ায় মন দিল সে। তারপর আবার শুনলো, এবার চড়া গলার কর্কশ একটা কণ্ঠ, ঠিক পেছনে ওটা, আর তার নাম ধরে ডাকছে। পিছনে না তাকিয়ে এক ছোট্টে বেডরুমে চলে গেল আমার বোন। রাতে ঘুমালো সে মাথার উপর বেডশিট চাপিয়ে। আপূর্ব একসময় ওটার উপস্থিতির বিষয়ে নিশ্চিত হলেন। মাঝে মাঝে রাত হলে ঘর থেকে আওয়াজ আসলো, এটাকে তেমন পাত্তা দেননি তারা। কিন্তু এক রাতে এমন পরিষ্কার শব্দ শোনা গেল যে সন্দেহ রইল না সেখানে কেউ আছে। সে রাতে শোবার ঘরেই রইলেন তারা। ওটাকে দেখতে বের হলেন না, কারণ আমরা সবাই গিয়েছিলাম আমাদের এক আত্মীয়ের বাসায়। তার মানে বাড়িতে তারা ছাড়া আর কেউ থাকার কথা নয়, আর তাই অযথা হল ঘরে গিয়ে অশরীর মুখোমুখি হওয়ার ঝুঁকি নেয়। আমি সাইকিক নই, কিংবা আমার এ ধরনের কোনো ক্ষমতাও নেই। আর ওই বাড়ি ছেড়ে চলে আসার পর এ ধরনের কিছু ঘটেছে কমই। তারপর এখন যদি বলি অস্বাভাবিক কিছু টের পেয়েছি কিংবা অদ্ভুত কোনো কাহিনী শুনেছি, আব্বু আম্মু তা মনোযোগ দিয়ে শোনে। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।